আজকের পর্বের নাম দিয়েছি অভিষেকের ভয়ে কাঁপছে মমতা। নিশ্চিতভাবে আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন উঠেছে যে সত্যি কি এই ট্যাগলাইন সত্য। আজকে আসুন কিছুটা সময় যদি আমাকে দেন তাহলে আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব যে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দরে অভিষেককে নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছে কিনা। দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে কি ঘটেছে সেটা তো আমরা জানতে পারবো না। তবে বৈঠকের পর চন্দ্রিমা ভট্টাচার্য যা বললেন তাতে করে যে সমীকরণটা স্পষ্ট হয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য যে দলীয় সংগঠন তিনি তার নিজের হাতেই রেখে দিতে চান। দলের মধ্যে প্রবীণদের নিয়ে যতই বিতর্কের সৃষ্টি হোক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল নেতারা যতই নবীনদের বেশি গুরুত্ব দিতে চাক না কেন দলের অন্দরে, কিন্তু দলের রাজ যে একম এবং অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে সেটা অভিষেককে পাশে নিয়ে একেবারেই পরিষ্কার করে দিলেন যেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তাটা একেবারেই স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের যে তৃণমূল কংগ্রেসে আমি যতদিন রয়েছি আমার কথায় শেষ কথা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংগঠনটাও যেভাবে চালান, রাজ্য প্রশাসনটাকেও ঠিক সেইভাবেই চালান। কিরকম না, অটোক্র্যাসি। যে দলের মধ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই হাফ পোস্ট ভাবা হতো, অর্থাৎ দলের মধ্যে 1.5খানা পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় একটি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হাফ, বাকি সকলেই ল্যাম্প পোস্ট ভাবা হতো। কিন্তু গত দিনের কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী যেন এটা স্পষ্ট করে দিলেন, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই যখন একটা পোস্ট হয়ে উঠতে চাইছিলেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে যখন দুটি পিলার হয়ে উঠছিল, একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন এই বিতর্কের মাঝে উপনির্বাচনের জয় পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে তৃণমূলের একটাই পিলার, বাকি সকলেই ল্যাম্প পোস্ট। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়েই এই বার্তা তিনি দিলেন। কিন্তু আপনারা বলতেই পারেন কেন এমন কথা আমি বলছি। নিশ্চিতভাবে সেই তথ্যে তো অবশ্যই আসবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা জানেন যে 2023 সালের শেষের দিক থেকে দলের অন্দরে অভিষেক নিজেকে কিছুটা সীমাবদ্ধ রেখেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন রাজনীতি থেকে সাময়িক তিনি কিছুটা বিরতি নিচ্ছেন। এরপরে অভিষেক ঘনিষ্ঠ যারা রয়েছেন তৃণমূলের নেতৃত্ব, যেমন কুণাল, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, তাপস রায়, নারায়ণ গোস্বামীরা, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ময়দানে নামতে অনুরোধ করলেও সেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় হয়নি। অন্যদিকে অভিষেক নিজেও বলেছিলেন যে লোকসভার ভোটে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের গণ্ডি নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। অনেকেই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ থেকে এই কথা বলেছেন। কেন না, দলের মধ্যে তিনি যে ধরনের রদবদল চান, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের রদবদলকে পছন্দ করেন না। যেমন মমতাপন্থী যে সমস্ত প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদের একটি বড় অংশকে বড়ই অপছন্দ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে গুরুত্ব দিতে রাজি নন। সেই কারণেই অনেকেই মনে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও নিজেকে গুটিয়ে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন। এরপরে বিভাজনটা আরো আড়াআড়ি স্পষ্ট হয়ে যায়। তার কারণ ফিরহাদ হাকিম বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখিয়েছেন। নবীন প্রবীণ বিতর্কে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে প্রবীণদের এক্সপিরিয়েন্স তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় নিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের আরো এক সাংসদ সুদীপ চট্টোপাধ্যায় তো পরিষ্কারভাবে বলেই দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল সারা দেশের রাজনীতিতে ছাগলের তৃতীয় বাচ্চায় পরিণত হতো। অর্থাৎ একেবারেই যেন কড়া ইঙ্গিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আপনারা জানেন। এই কিছুদিন আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকেই ডেপুটি চিফ মিনিস্টার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রক অভিষেকের হাতে তুলে দেওয়া হোক বলে অনেকেই দাবি করছিলেন। ভরতপুরের হুমায়ুন কবির তার মধ্যে একজন। আর এসবের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া নির্বাচনে কেউ জিতে দেখাক। ইঙ্গিতটা যেন অভিষেকের দিকে ছিল বলেই অনেকেই মনে করছেন। এই রকম যখন একটা মমতাপন্থী রাজনৈতিক বর্ষিয়ান নেতৃত্বরা রয়েছিলেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলোকে খণ্ডন করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছিলেন,
ঠিক তেমনি আবার অভিষেকপন্থী যারা রয়েছেন, যেমন কুণাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু কিংবা এই হুমায়ুন কবির, তারা ক্রমাগত অভিষেকের দলে গুরুত্ব বাড়ানো উচিত বলে সওয়াল করেছিলেন। সৌগত রায় পর্যন্ত কয়েকদিন আগেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা অত্যন্ত লোড হয়ে যাচ্ছে, একজনের পক্ষে এতটা সামাল দেওয়া কঠিন ব্যাপার, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি দায়িত্ব দিলে খারাপ হয় না। এই ধরনের যখন একটা বাকবিতণ্ডা দলের মধ্যে তৈরি হচ্ছে, তখনই তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠক থেকে যা যা সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সিদ্ধান্তগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে স্পষ্ট করে দিলেন যে কোনো নবীন নয়, কোনো অভিষেক তত্ত্ব নয়, তিনি যেটা বলবেন শেষ কথা হবে সেটাই। কেন? আসুন আপনাদের সামনে বলি। তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতিতে যারা জায়গা পেলেন তারা প্রত্যেকেই কিন্তু প্রবীণ, সেখানে নবীনের কোনো জায়গা হয়নি। যেমন ধরুন, যে পাঁচজন নতুনভাবে তৃণমূল কংগ্রেসের পুনর্গঠিত কমিটিতে জায়গা পেলেন তাদের মধ্যে রয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, দুই সাংসদ মালা রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের দুই মন্ত্রী জাভেদ খান এবং মানস ভুঁইয়া। এরা প্রত্যেকেই মমতা ঘনিষ্ঠ এবং আস্থাভাজন বলে তৃণমূলের অন্দরে পরিচিত। এটা গেল প্রথম কমিটি। এবার আসুন, আরো বেশ কয়েকটা কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি, 3টি কমিটি গঠন করা হয়েছে। তার কারণ এত বড় একটা বিশৃঙ্খল দল, যে দলের বিরুদ্ধে মূলত অভিযোগ দুর্নীতি, সেই দলকে শৃঙ্খলাবদ্ধ করা তো আর চারটিখানি কথা নয়। অন্যান্য যে কোনো রাজনৈতিক দলে যেখানে একটাই শৃঙ্খলা রক্ষা কমিটি থাকে, সেখানে এত চুরি দুর্নীতির একটা দলে যে 3টি শৃঙ্খলা রক্ষা কেন, একাধিক শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী দিনেও বাড়বে, তাতে আর অবাক হওয়ার কি রয়েছে। যাই হোক, 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করে দেওয়া হলো। তার মধ্যে প্রথমটি হলো বিধানসভা ভিত্তিক, অর্থাৎ বিধানসভার কোনো ইস্যু হলে শৃঙ্খলা রক্ষার কমিটি দেখবেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ এবং দেবাশিস কুমার। এবং দ্বিতীয়টি হলো সংসদ শৃঙ্খলা রক্ষা কমিটি। তার মধ্যে যারা মেম্বার রয়েছেন তারা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক। আর তৃতীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেটা হচ্ছে দলীয় কোনো ঘটনা ঘটলে তার মধ্যে যারা রয়েছেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসু। এই যে 3টি কমিটির নাম আপনাদের সামনে বললাম, এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একজনেও কিন্তু এই শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে তাদের জায়গা হয়নি। আর এই ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দলের মধ্যে তার কথায় শেষ কথা। এই যে দুটো লবি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছিল, তাতে মুখ্যমন্ত্রী একেবারে গোড়াতেই জল ঢেলে দিলেন। তাহলে তৃণমূলের সেনাপতি তিনি নতুন করে কোন দায়িত্বই বা পেলেন? তিনি তো এই মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং সেই সূত্রেই তিনি দিল্লির মুখপাত্র হিসাবে মাত্র একটি কমিটিতেই তার জায়গা হলো। অর্থাৎ গতকাল যে এতগুলো কমিটি তৈরি হচ্ছে, তার মধ্যে একটি কমিটিতেই তিনি দিল্লির মুখপাত্র হিসাবেই তিনি জায়গা পেলেন। এবং সেখানে যে তিনি একা রয়েছেন এমনটা নয়, সেখানে তার সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়ন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। অর্থাৎ তিনি একা নন, তার সঙ্গে আরো অনেকেই দিল্লির মুখপাত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এছাড়াও তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র তাদেরকেও বিভিন্ন কাজে ভাগ করে দেওয়া হয়েছে। কে কোন বিষয়ে বলবেন তার জন্য আলাদা আলাদা মুখপাত্র তৈরি করা হয়েছে। অর্থাৎ এখন যে সর্বঘাটের কাঠালি কলা একজন মুখপাত্র রয়েছেন, আমি নাম বললাম না, আপনারা সকলেই জানেন, তিনি সব বিষয়ে মন্তব্য করেন। তাকে শুধুমাত্র এই বিধানসভা ভিত্তিক কোনো বিষয়ের উত্তর দেওয়ার জন্যই সেই সর্বঘাটের কাঠালি কলা মুখপাত্রকে তাকে রাখা হয়েছে। বাকি তৃণমূল কংগ্রেসের আলাদা আলাদা মুখপাত্র হিসাবে কিন্তু বেছে নেওয়া হয়েছে। যেমন আপনাদের বললাম দিল্লির মুখপাত্র কাদের নির্বাচিত করা হয়েছে। এছাড়াও অর্থনৈতিক বিষয়ে বলার ভার দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। শিল্প সংক্রান্ত বিষয়ে বলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা এবং সাংসদ পার্থ ভৌমিককে। উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম ও চা বাগান ইত্যাদি বিষয়ে বলার জন্য মুখপাত্র নির্দিষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
উদয়ন গুহ এবং সাংসদ প্রকাশ চিক বড়াই। অর্থাৎ এই ধরনের ভাগ করে দেওয়া হয়েছে মুখপাত্র। এবং ঝাড়গ্রামে বলবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বীরবাহা হাঁসদা। বিধানসভা ভিত্তিক বিষয়ে এখতিয়ার রয়েছে বলার চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুইয়া, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাজা এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও সুমন কাঞ্জিলাল। ভাবুন, কুণাল ঘোষকে নাকি শুধুমাত্র বিধানসভা ভিত্তিক তাকে বক্তব্য বলার এখতিয়ার বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা বলে কিছু রয়েছে, যে কুণাল ঘোষকে কয়েকদিন আগেই দলের তরফ থেকে পরিষ্কারভাবে কোনো বিষয়ে বক্তব্য বলতে বারণ করে দেওয়া হয়েছিল, অফিসিয়াল মুখপাত্রের পদটা তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, অথচ আমরা নিয়ম করে কুণাল ঘোষকে দেখেছি যে কোনো বিষয়ে তাকেই প্রতিক্রিয়া দিতে, অথচ তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি কোনো ব্যবস্থাই নেয়নি। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি। যদিও এবারে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে একটা শোকজ আসবে, দুটো শোকজ আসবে, তিনটি শোকজের যদি সন্তোষজনক উত্তর কেউ দিতে না পারেন সেক্ষেত্রে দল তাকে সাসপেন্ড করে দেবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি এটা অনেকটা সোনার পাথর বাটির মতো। একটা বিশৃঙ্খল দল, চূড়ান্ত বিশৃঙ্খল দল, যে দলের সর্বোচ্চ লেভেল থেকে দুর্নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য বলা হয় না। এত দুর্নীতি দেখার পরেও যে সরকার দুর্নীতিকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেয় না, বরঞ্চ তাকে মদদ দেওয়ার মতো বিভিন্ন বক্তব্য বলতে শোনা যায়। এমনকি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে যে দল আক্রমণ করে, সেই দলের শৃঙ্খলা ফেরাবে কে? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে বা কলকাতা হাইকোর্ট নিয়ে একেবারে ওপেন মঞ্চ থেকে প্রশ্ন করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুৎসিত আক্রমণ করেন, এই ধরনের একটা দল, তাদের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি কি রয়েছে? হুমায়ুন কবির যখন ভাগীরথীতে হিন্দুদের ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করলে যে দল কোনো ব্যবস্থা নেয় না, অথচ মিঠুন চক্রবর্তী তার প্রেক্ষিতে কোনো পাল্টা কিছু বললে তার বিরুদ্ধে এফআইআর হয়ে যায়, এমন একটি রাজনৈতিক দল, তারা কি তাদের অবস্থান পরিবর্তন করবে রাতারাতি? তারা কি সত্যি সত্যি মানুষের কথা ভেবে নিরপেক্ষভাবে বিচার করার চেষ্টা করবে? যে দল এই রাজ্যে ওয়াকআপ বিল সম্পর্কে এতটা তৎপর, রামনবমীতে যেন অশান্তি না হয় তার জন্য অশান্তি হওয়ার বহু আগে থেকে এতটা তৎপর হয়, অথচ পুজোর মণ্ডপগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার পরেও যে মুখ্যমন্ত্রী নিশ্চুপ বসে থাকেন, সেই দলের কি কেউ শৃঙ্খলা গঠন করতে পারবে? একেবারেই বাড়িতে বাড়িতে মহিলাদের ওপর অত্যাচার। গতকালও হুগলির গুড়াপে একটা 5 বছরের শিশুকন্যাকে রেপ করে হত্যা করে দেওয়া হয়েছে। এই রকম একটা প্রশাসন যে দল চালায়, সেই প্রশাসনের কাছে কি মিনিমাম এক্সপেকটেশন রয়েছে কারুর? এইটা হচ্ছে প্রশ্ন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন সিদ্ধান্ত নিলেন? কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটার প্রক্রিয়াটা কেন তিনি করতে শুরু করলেন, এর ব্যাখ্যা অন্য একটি পর্বে করব, কিন্তু খুব সংক্ষেপে যদি আপনাদের বলার চেষ্টা করি, এই যে বিধানসভা হয়ে গেল, মহারাষ্ট্রের যদি কথা ভাবেন, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত শিক্ষা নিয়েছেন। কেন? আপনারা জানেন যে শিবসেনা বাল ঠাকরে একদিন তৈরি করেছিলেন, সেই বাল ঠাকরের কোনো পরিবারের হাতে এখন শিবসেনার দায়িত্ব নেই। এমনকি তার সন্তানরা পর্যন্ত শিবসেনার ওই সিম্বলটি ইউজ করতে পারেন না। উদ্ধব ঠাকরের কাছ থেকে সবকিছুই এতদিন পর্যন্ত কেড়ে নিয়েছিল একনাথ শিন্ডে, যিনি বাল ঠাকরের পরিবারের কেউ হন না। এবং এই নির্বাচনে মহারাষ্ট্রের মানুষ উদ্ধব ঠাকরে নয়, একনাথ শিন্ডেকে ভোট দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন শিবসেনা বলতে তারা একনাথ শিন্ডেকে বোঝেন, যিনি বাল ঠাকরের রক্তের কেউ হন না। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত ভয়ে ভীত করেছে, 1 নম্বর কারণ হতে পারে। দ্বিতীয় কারণ, যদি এনসিপির শরদ পাওয়ারের কথা মাথায় রাখেন, সেখানেও একই অবস্থা। কেন না, এনসিপি গঠন করেছিলেন শরদ পাওয়ার, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যেমন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি এনসিপি তৈরি করেছিলেন 40-50 বছর আগে শরদ পাওয়ার। সেই শরদ পাওয়ারের কাছ থেকে অজিত পাওয়ার ভেঙে গিয়ে এনডিএতে যোগদান করেছেন, আর এবারের ভোটে শরদ পাওয়ারের থেকে 3 গুণ বেশি আসন পেয়েছেন কিন্তু এই অজিত পাওয়ার। অর্থাৎ তিনিও কিন্তু এনসিপির সিম্বল বলুন, এনসিপির ভাবাবেগ বলুন, এনসিপির ভোটাররা সকলকেই নিয়ে চলে গিয়েছেন কিন্তু অজিত পাওয়ার। তাই দলের মধ্যে এই যে আড়াআড়ি বিভাজন হচ্ছে, সেইটা দেখেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে ভীত? তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোরা স্রোতটা সৃষ্টি করেছিলেন, সেটা কি সমূলেই বিনাশ করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
তা যদি না হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন গুরুত্ব তিনি দিলেন না? পরিবারের একজন হয়েও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখলেন না, এই প্রশ্নটা উঠছে। এর সম্ভবত কারণ মহারাষ্ট্রে যা ঘটে গেছে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয়ে ভীত করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্ষমতা লোভী রাজনৈতিকবিদ পশ্চিমবঙ্গের ইতিহাসে খুব কম এসেছেন। বিশেষ করে ভারতের ইতিহাস যদি লক্ষ্য করেন তাহলে শরদ পাওয়ারের সঙ্গে তুলনা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাশ আলগা না করে কার্যত প্রত্যেকটি দায়িত্ব এবং দলের যাদেরকে সঙ্গে তিনি এনেছেন তারা যেন তাকে সমর্থন করে, এই বিষয়টি তিনি নিশ্চিত করার চেষ্টা করেছেন। কি বলবেন? আশা করি আপনাদের সংক্ষেপে বুঝিয়ে বলার যে সুযোগ পেলাম সেটা সদ্ব্যবহার করতে পেরেছি। আপনাদের কি মনে হয়? আপনারা কি সন্তুষ্ট হলেন আমার এই ব্যাখ্যায়? অবশ্যই একটা কমেন্ট করে এই বিষয়ে আপনারা জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।